ওই 7ই মার্চ শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে উনি যে ভাষণ দিয়েছিলেন, ওই ভাষণে উনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জননীর কোলে শিশু লভায়ে যে মতিবিরাম, বহির পদে মহানিদ্রাবৃত দত্ত কুলোদ্ভব কবি শ্রী মধুসূদন, যশোরে সাগর দাড়ি কপোতাক্ষ তীরে জন্ম। নাসিমা উঠে দাঁড়িয়ে বেশ মুখস্থ বলে গেল। তারপরে বললাম, বসো নাসিমা। তোমরা দেখলে এই নাসিমা ও একটা আদর্শ মেয়ে। পড়াশোনার যে জীবনটা ছিল সেই জীবনটা খুব কষ্টের ছিল কিনা? খুব কষ্টের ছিল। দিলেন এই ধরনের এডুকেটেড ছেলে যারা আছে এদেরকে মুক্তিযোদ্ধা সংগ্রহের কাজে লাগিয়ে দেন। মুক্তিযোদ্ধা ব্যতীত আমাদের গত্যান্তর নেই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি প্রিয় বন্ধু প্রিয় স্যার অনুষ্ঠান থেকে। সুপ্রিয় দর্শক, আজকে আবারও চলে এসেছি বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় প্রিয় বন্ধু প্রিয় স্যারকে নিয়ে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সাগরদাড়ি মহাকবি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বাবু নির্মল কুমার রায় স্যার। স্যার এখন অবসরে আছেন। স্যারের এই অবসর সময়টা কেমন কাটছে, স্যার কেমন আছেন, কী অবস্থায় আছেন, সেটার খোঁজ খবর নিতেই কিন্তু আজকে আমার আসা। তো আমার পাশেই দেখতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় স্যার কিন্তু রয়েছেন। আমরা সরাসরি স্যারের কাছে চলে যাব, স্যারের অবসর সময়টা কেমন কাটছে সেটাই জানবো। আর হ্যাঁ, আরও একটি কথা বলি, আপনার যদি কোনো অবসরপ্রাপ্ত শিক্ষক বা আপনার প্রিয় বন্ধু প্রিয় স্যার থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা এই বাংলাদেশ ডিজিটাল টিভির পক্ষ থেকে আপনার প্রিয় স্যারকে অবশ্যই দেখাবো। তাহলে চলেন আমাদের স্যারের কাছে চলে যাই। স্যার নমস্কার। স্যার নমস্কার। স্যার আপনি ভালো আছেন? হ্যাঁ, তুমি ভালো আছো তো? স্যার আমি ভালো আছি। ঠিক আছে। স্যার আপনি তো দীর্ঘদিন যাবৎ মহাকবি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনে সাগরদাড়ি এখানে সহকারী প্রধান শিক্ষক হিসাবে ছিলেন। তো সেখানে তো অসংখ্য স্মৃতি আছে আপনার, অগণিত স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে ওই স্কুলে। তো সেখান থেকে কিছু স্মৃতি যদি আজকে আমাদেরকে বলতেন। তাহলে বলি, উজ্জ্বল, তুমি খুব মহৎ উদ্দেশ্য নিয়ে আসছো। আমি তোমাকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই তোমার এই মহৎ উদ্দেশ্য এবং আমাদেরকে মনে রেখে যে অনুষ্ঠানগুলো করছো, এর জন্যে আমি সত্যিই তোমাকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ স্যার। আমি সাগরদাড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের ছাত্র ছিলাম। ওখান থেকে এসএসসি পাশ করার পর বেরিয়ে আমি সাতক্ষীরা, তখন সরকারি কলেজ হয়নি, সাতক্ষীরা কলেজে ভর্তি হলাম এবং বাড়ির থেকে আমি সাতক্ষীরা কলেজ করতাম সাইকেলে। সাইকেল চড়ে যেতেন? সাইকেল চড়ে যেতাম সাতক্ষীরা। আমার সঙ্গী ছিল চিংড়া হাই স্কুলের হেডমাস্টার সৌরভ সাহেব, উনিও সাইকেলে যেতেন। আমার আর একজন বন্ধু ছিল জয়দেব বাবু সারসাই বাড়ি, উনিও আমার সঙ্গে কলেজে পড়তেন, উনিও সাইকেলে যেতেন। আমার আর একজন বন্ধু ছিল সুকুমার বাবু সাগরদাড়ি, উনিও একসঙ্গে আমাদের সঙ্গে সাইকেলে যেতেন। আমরা বেশ গল্প টল্প করতে করতে যেতাম, আসতাম। আমি 1971 সালে যখন সেই লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হলো, আমি তখন বিএ ফাইনাল পরীক্ষার্থী ছিলাম এই সাতক্ষীরা কলেজ থেকে। কিন্তু পরীক্ষা আমার আর দেওয়া হয়নি। কেন? পরীক্ষা দেওয়া হয়নি মানে গণ্ডগোল বেঁধে গেল। যুদ্ধ ছিল তখন, মুক্তিযোদ্ধা। গণ্ডগোল বেঁধে গেল, ভারতে চলে গেলাম। ওই 7ই মার্চ শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে উনি যে ভাষণ দিয়েছিলেন, ওই ভাষণে উনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এখন ওনার ওই ভাষণ হলো 7ই মার্চ, আমি 8ই মার্চ চলে গেলাম ইন্ডিয়াতে যেয়ে প্রথমে উঠলাম টাকিতে। টাকি ছিল 9 সেক্টর মুক্তিযোদ্ধা ক্যাম্প। ওই মুক্তিযোদ্ধা ক্যাম্প থেকে আমি মুক্তিযোদ্ধা প্রশিক্ষণটা নিয়ে নিলাম। প্রশিক্ষণ যখন শেষ হব ভাব, সেই অবস্থায় আমাদের কেশবপুরের MNA সুবোধ মিত্র, উনি ছিলেন
মুক্তিযোদ্ধার সংগঠক। উনি পর্যায়ক্রমে বিভিন্ন মুক্তিযোদ্ধা ক্যাম্পগুলো পরিদর্শন করতেন। আমাদের ৯ নম্বর সেক্টর উনি পরিদর্শনে আসছিলেন। আমি ওনার সামনে যেই যথারীতি নমস্কার করি আমার পরিচয় দিলাম। তা বলল, তুমি তো আমার থানার ছেলে, তা তুমি কি করতে বাংলা এই দেশে? তা বললাম, স্যার আমি তো বিএ শেষ বর্ষের ছাত্র ছিলাম, এই অবস্থায় গোলমালটা বেঁধে গেল, সেই অবস্থায় এখানে আসছি আমার ট্রেনিং সমাপ্তির পথে। তা আমাদের ডেপুটি কমান্ডার ছিলেন শাহজাহান মাস্টার। শাহজাহান মাস্টার ওনার সঙ্গে ছিলেন। উনি বলে দিলেন, এই ধরনের এডুকেটেড ছেলে যারা আছে এদেরকে মুক্তিযোদ্ধা সংগ্রহের কাজে লাগিয়ে দেন, মুক্তিযোদ্ধা ব্যতীত আমাদের গত্যান্তর নেই। ট্রেনিং শেষ হলে শাহজাহান সাহেব আমাকে বিভিন্ন মুক্তিযোদ্ধা ক্যাম্পে যেয়ে মুক্তিযোদ্ধা বয়স উপযোগী ছেলেদের লিস্ট করে সেই লিস্টগুলো ওনার কাছে এনে দেওয়ার দায়িত্ব আমার উপরে অর্পণ করলেন। আমি যথারীতি হাসনাবাদ রেলওয়ে স্টেশন যে শরণার্থী শিবির ছিল, টাকি সন্ন্যাস বাগান যে শরণার্থী শিবির ছিল, গোলপুকুর যে শরণার্থী শিবির ছিল, বসিরহাট ময়লাখোলায় যে শরণার্থী শিবির ছিল, তারপরে ওপাশে ওই জায়গার নামটা আমি এখন ভুলে যাচ্ছি, একটা আমবাগান, বসিরহাটে একটা আমবাগান, ওখানে আর একটা শরণার্থী শিবির ছিল। এই সব শরণার্থী শিবির বিভিন্ন সময় রেগুলারলি আমি যেতাম, বিভিন্ন তাঁবুতে যেতাম, সেই তাঁবু থেকে কালেকশান করতাম মুক্তিযোদ্ধা বয়স উপযোগী যারা আছে তাদের নাম তালিকাভুক্ত করতাম। এগুলো যথারীতি আমি সহকারী ডেপুটি কমান্ডার শাহজাহান সাহেবের কাছে সাপ্লাই করতাম। তারপরে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। শাহজাহান সাহেবের সঙ্গে কয়েকবার মুক্তিযুদ্ধে গেছি। তারপরে ক্যাপ্টেন শফিউল্লাহ ওনার সঙ্গে মুক্তিযুদ্ধে গেছি। বিভিন্ন জায়গায় আমি আমাদের দেশের অভ্যন্তরীণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। দেশ স্বাধীন হওয়ার পর স্কুলের প্রধান শিক্ষক নূর আলী সাহেব, উনি আমার হেডমাস্টার ছিলেন। আমি যখন ওই স্কুলের ছাত্র ছিলাম উনি আমাকে খবর দিলেন আমি মুক্তিযোদ্ধা ছিলাম, এই মর্মে উনি আমাকে বেশ জড়াই ধরলেন, অভিবাদন করলেন। আমিও স্যারকে যথারীতি সম্মান প্রদর্শন করলাম। তারপরে উনি বললেন যে আমরা একজন শিক্ষক নেব, তুমি তো ছাত্র জীবনে খুব ভালো ছাত্র ছিলে, তা তুমি যদি এসো আমরা অন্য কাউকে আর খুঁজব না। তা বললো, স্যার আমার একটা অ্যাম্বিশন আছে স্যার, মাস্টার্সটা কমপ্লিট করব, তারপরে চাকরি বাকরির দিকে যাব। তা আপনি যখন বললেন আমি বাবার সঙ্গে একটু কথা বলি। তখন আমাদের সংসারে খুব অভাব ছিল। বাবার সঙ্গে কথা বললে উনি বললেন যে তুমি স্কুলে যাও। আর পড়তে যাওয়া হলো না। ওখান থেকে শিক্ষকতা জীবন শুরু। ওখান থেকে শিক্ষকতা শুরু। শিক্ষকতার এক পর্যায়ে যখন আমার বিএ ফাইনাল পরীক্ষার ডেট পড়লো, ওই সময় নূর আলী সাহেব আমাকে ছুটি দিয়েছিলেন যে যতদিন তোমার পরীক্ষা চলে ততদিন তুমি ছুটিতে থাকো। সেইভাবে বিএ পাশ করলাম। তারপরে ট্রেনিংয়ে পাঠালেন নূর আলী সাহেব ঢাকাতে, মোহাম্মদপুর বিপিএড কলেজ, ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন। তা বিপিএডে ওখানে ভর্তি হলাম। ভর্তি হওয়ার 1 মাস পরে দেখি বারবার নোটিশ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য বিশ্ববিদ্যালয় থেকে যারা বিএ পাস তাদের মাইগ্রেশন সার্টিফিকেট 1 মাসের মধ্যে অবশ্যই সাবমিট করতে হবে, নতুবা অ্যাডমিশন বাতিল হয়ে যাবে। আমি তখন দেখলাম এ তো একটা সমস্যা। এখন ওই মাইগ্রেশন সার্টিফিকেট আনতে আমাকে সাতক্ষীরায় ছুটতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, প্রিন্সিপালের কাছ থেকে সুপারিশকৃত করাই রাজশাহী ছুটতে হবে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু কাগজপত্র ম্যানেজ করতে হবে। হ্যাঁ, তা আমি রাজশাহী ফিজিক্যাল ট্রেনিং কলেজে একটা দরখাস্ত পাঠাইছিলাম বাই অ্যাকনলেজমেন্ট
ওখান থেকে প্রিন্সিপাল আমাকে রিপ্লাই দিলেন যে আপনি চলে আসেন। আমি ঢাকার থেকে টিসি নিয়ে রাজশাহী চলে গেলাম এবং রাজশাহীতে আমি কোর্স কমপ্লিট করলাম। তারপরে ট্রেনিং শেষে স্কুলে ফিরে আসলাম। প্রথম অবস্থায় ছিলাম আমি বিপিএড শিক্ষক, ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন। তারপরে বাই রোটেশন শিক্ষকরা যখন অবসরে যেতে থাকলো, আমরা নিচের শিক্ষকরা উপরে উঠতে থাকলাম। এইভাবে আমি সহকারী প্রধান শিক্ষকের আসনে চলে গেলাম। তো স্যার, আপনি তো আপনার স্কুলে অসংখ্য স্মৃতি কিন্তু আছে, আর আপনার ছাত্রছাত্রী কিন্তু অনেক, বলতে হবে কয়েক হাজার ছাত্রছাত্রী। অনেক ছাত্রছাত্রী, এই যে অনেক ছাত্রছাত্রী আপনার আছে, তাদের সঙ্গে কি এখন যোগাযোগ হয় বা তারা আপনার সাথে- যোগাযোগ মানে ব্যাপার হচ্ছে ওদেরকে পেলে খুব ভালো লাগে। যেমন আমার ছাত্র ছিল ডক্টর মাসুম বিল্লাহ, যাকে নিয়ে গল্প করতে গেলে আমার বুকের ছাতিটা ফেঁপে ওঠে। এর বাড়ি ছিল কাকিলাখালির পাশে, টিটি মোমিনপুর। এটা মনে হয়। হ্যাঁ, ডক্টর মাসুম বিল্লাহ MBBS। আর এদিকে ছিল সোহাগ দাস, ওই ডাক্তার বাড়ির ছেলে, ও আমার ছাত্র। এই যে অসংখ্য ছাত্রছাত্রী আপনার আছে, মানুষের মতো মানুষ করেছে তাদেরকে, তারা এখন আপনার খোঁজ খবর কি রাখে? এই যে অবসরে আছে, খোঁজ খবর মানে কি বলবো, ডক্টর মাসুম বিল্লাহ আমাকে হসপিটালে গেলে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আদাব করে। আমি বলি, বাবা তুমি বসে আদাব করো, দাঁড়ানোর দরকার নেই, তুমি তো অন ডিউটিতে আসো। শোনে না। বিভিন্ন কারণে ওষুধপত্র নিতে যখন যেতাম তখন ও আমাকে বলতো যে স্যার আপনার টিকিট করা লাগবে না, আপনি ডাইরেক্ট চলে আসবেন আমার কাছে। এই যে ভালোবাসা, এই যে ছাত্রছাত্রীদের ভালোবাসা আপনি পেয়েছেন, সেই স্কুল, সেই ছাত্রছাত্রীদের ছেড়ে এখন অবসরে আছেন। অবসরে আছে। এখন কি মনটা চায় না যে আবার সেই স্কুলে যাই, আবার ক্লাস করি, ছাত্রদের সঙ্গে আবার মিশি? ও, সেই সময়টা পেতে মন চায় না এখন? প্রসঙ্গত বলতে হয়, আমরা তো 60 বছর বয়স পর্যন্ত শিক্ষকতা করতে পারতাম নিয়ম অনুসারে। আমার স্কুল থেকে কোনো শিক্ষক এক্সটেনশানে চাকরি করতে পারেনি। নূর আলী সাহেব চলে যাওয়ার পর শাহজাহান সাহেব, উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন, হেডমাস্টারের চার্জে গেছিলেন। কিন্তু হেডমাস্টারের চার্জ যখন শেষ হলো তখন উনি দরখাস্ত করেছিলেন এক্সটেনশানে কিছুদিন উনি চাকরি করবেন। কমিটি তাকে এক্সটেনশান দেয়নি। তারপরে জহরুল সাহেব গেলেন ওই চার্জে, তিনিও চাইছিলেন এক্সটেনশান, তাকে এক্সটেনশান দেয়নি। তারপরে সিদ্দিক সাহেব গেলেন ইনচার্জে, উনিও চাইছিলেন, ওনাকে এক্সটেনশান দেয়নি। তারপরের পালা আমার পালা যখন আসলো, আমার সহকারী প্রধান শিক্ষক আমি পদে আছি। রেজওয়ান সাহেব ইংলিশ টিচার, উনি খুব আমার বন্ধু লোক ছিলেন। উনি আমাকে গোপনে পরামর্শ দিতে থাকলেন, আপনি এক্সটেনশন চেয়ে একটা দরখাস্ত করেন। আমি নো, কখনোই করব না, কোনো দিনও করব না, কারণ আমি লজিকের ছাত্র ছিলাম। আমি জানি রাম মরে, শ্যাম মরে, যদু মরে, আর কারোর মরণ দেখার দরকার নেই। এবার চোখ বুঝে বলে দাও মানুষ মরণশীল। ওরা এক্সটেনশন পায়নি, আমি কেন ব্যাকুক হতে যাব? আমি যাব না, আমি এক্সটেনশন চাই না। যেদিন আমার চাকরি শেষ হলো ওই দিন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক উনি স্কুলে আসেননি। সন্ধ্যাবেলায় ওনাকে ফোন করে বলছে, স্যার আদাব স্যার, আজকে আমার শেষ কর্মদিবস ছিল, আপনি স্কুলে আসলেন না স্যার? আসলে খুব ভালো লাগতো, আপনার সঙ্গে একটু কথা বলে আসতে পারতাম। উনি আমাকে বললেন যে আপনি যথারীতি কালকে স্কুলে আসবেন এবং সহকারী প্রধান শিক্ষকের আসনে বসে আপনি স্কুলটা চালাবেন, আমি শিক্ষা বোর্ডে যাব, আমি কিন্তু স্কুলে আসতে পারবো না। তা আমি উত্তরে বললাম, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আমার চাকরি তো আর শেষ হয়ে গেছে, হাউ ইট ইজ পসিবল? বলল, সভাপতি আমাকে ফোন দিয়েছেন, আপনাকে এক্সটেনশানে রাখতে হবে। বললাম, আমি তো এক্সটেনশন চেয়ে কোনো দরখাস্ত করিনি। বলল, স্কুলের ছেলে মেয়েরা আপনার এক্সটেনশন চেয়ে একটা দরখাস্ত সভাপতির কাছে দিয়ে আসছে, ছেলে মেয়েদের দাবির পরিপ্রেক্ষিতে আপনাকে এক্সটেনশানে থাকতে হবে। মনটা নরম হয়ে গেল।
তারপর দিন যথারীতি স্কুলে আসলাম, কিন্তু সহকারী প্রধান শিক্ষকের আসনে আর বসলাম না, একটা অর্ডিনারি চেয়ারে বসছি। প্রতিদিনের মতন কেউ এসে আদাব করে, কেউ নমস্কার করে, রিপ্লাই দিই। সবাই আসার পর হেডমাস্টারের কথাটা আমি প্লেস করলাম। ওরাই আমার হাত ধরে বলল, স্যার আপনি এখানে বসবেন কেন, এখানে বসি কেন, আপনার আসনে আপনি বসেন। ওরাই নিয়ে আমাকে বসাই দিল। ওই সময় স্কুলে যত শিক্ষক শিক্ষকতা করতেন, আঙুলে গোনা ৩-৪ জন ব্যতীত আর সব ছিল আমার ছাত্র। ওই ছাত্ররা আমাকে রেসপেক্ট করতো। আর আমার একটা ছিল, আমি ছেলেপিলেদের মারতাম না, না মেরে ওদের শিক্ষা দিতাম, ভালোবাসা দিতাম। যেমন অ্যাজ এক্সাম্পল আমি একটা গল্প করি। নাসিমা বলে আমার এক ছাত্রী ছিল, 9-এ পড়তো। একদিন নাসিমার আব্বা স্কুলে এসে আমাকে বলছে, স্যার আদাব। আদাব, মুরব্বি বসুন। তো বসে উনি বলছেন, স্যার আমার একটা নালিশ আছে। বললাম বলুন। বললে এত শিক্ষকের সামনে বলা যাবে না। তাহলে ঠিক আছে, ঘন্টা পড়লে সব ক্লাসে চলে যাবে, ওই সময় আপনি বলবেন। ওই স্কুলের দপ্তরি নারায়ণ কর্মকারকে বললাম, নারায়ণ মুরব্বিকে চা করে দাও, বিস্কুট দাও। উনি চা বিস্কুট খেতে খেতে স্কুলের ঘন্টা পড়ে গেল, সবাই ক্লাসে চলে গেল। উনি তখন বলতে থাকলেন তার নালিশটা হচ্ছে এই, উনার মেয়ে নাসিমা 9-এ পড়তো, তারই বিষয়ে নালিশ। বলুন। বলল ওই নাসিমা ওর মায়ের সঙ্গে ঝগড়া করে আলাপ বন্ধ করে দেয়। এইরকম 15-20 দিন আলাপ বন্ধ থাকার পর ওর মা উপযাজক হয়ে ওর সঙ্গে আবার আলাপ স্থাপন করে। ওই আলাপ 2-3 দিন বজায় থাকে, আবার ঝগড়া করে আলাপ বন্ধ করে দেয়। তো এর একটা ব্যবস্থা আপনার করে দিতে হবে। ঠিক আছে, আমি চেষ্টা করব। আমি ওদের বাংলা 2য় পত্র পড়াতাম। ওই দিন ক্লাসে যেয়ে দেখি ওদের একটা রচনা পড়া আছে। রচনা পড়াটা মূল্যায়ন করলাম। মূল্যায়ন করার পর বললাম যে তোমাদের আজকে একটা নতুন রচনা পড়া দেব, এইটা আগামী দিন ভালো করে পড়ে আসবে, যারা পারবে না তাদের কিন্তু খবর আছে। রচনাটা দিলাম পিতামাতার প্রতি কর্তব্য, পিতামাতার প্রতি কর্তব্য। বুঝিয়ে বললাম যে পিতামাতার মতন আপনজন এই পৃথিবীতে আর কেউ নেই। পিতামাতার পায়ের তলাই হচ্ছে সন্তানের বেহেশত বা স্বর্গ। যে ছেলে বা যে মেয়ে পিতামাতার আজ্ঞাবহ হয়, পিতামাতার কথা শুনে চলে, পিতামাতার দোয়া পেয়ে আশীর্বাদ পেয়ে তারা জীবনে অনেক বড় হয়। আর যারা পিতামাতার মনে আঘাত দেয়, কথা শোনে না, অবাধ্য হয়, তারা পশুর অধম। এইভাবে বুঝিয়ে টুজিয়ে পড়া দিলাম। তারপর দিন ক্লাসে যেই প্রথমে নাসিমাকে পড়া ধরলাম, নাসিমা পড়া বলো। নাসিমা উঠে দাঁড়িয়ে বেশ মুখস্থ বলে গেল। তারপরে আমি বললাম, বসো নাসিমা। তোমরা দেখলে এই নাসিমা ও একটা আদর্শ মেয়ে, ওর মতো মেয়ে হাজারে একটা মেলে না। কারণ ওই যা বললো বাড়িতে তাই করে, এই জন্য জিনিসটা মুখস্থ। ওর পিতাকে ভক্তি করে, শ্রদ্ধা করে, পিতার আজ্ঞাবহ, পিতামাতার কথা শুনে চলে, তাদের মনে ব্যথা দেয় না। ভালো প্রশংসা করলাম। ক্লাস থেকে বেরিয়ে আসার পথে ফার্স্ট বয় আমার পিছনে আসছে আর বলছে, স্যার আপনি নাসিমার অত প্রশংসা করেন কেন? কারণ আছে, পরে বলবো তো। 1 সপ্তাহ পরে নাসিমার আব্বা এসে বলছে, মাস্টারমশাই নাসিমা তো খুব ভালো হয়ে গেছে। কেন? বলল মার সঙ্গে আর ঝগড়া করে না, মা যা বলে তাই শোনে। মা যখন রান্না করে ও বসে কুটনুকুটি দেয়। যেদিন ওর স্কুল থাকে না সেদিন মা গোসল করে আসলে মার চুল আঁচড়িয়ে দেয়, মাকে খুব যত্ন করে। এই যে
মারলাম না ধরলাম না, সে ভালো হয়ে গেল। একে বলে সাইকোলজিক্যাল মেথড। এই মেথড আমি ছেলেপিলের উপরে অ্যাপ্লাই করতাম, মারতাম না, এবং তাতে তারা ভালো হয়ে যেত। এইটাই ছিল আমার শিক্ষার একটা মেথড। আপনাকে মানে ছাত্রছাত্রী সবাই খুব ভালোবাসতো না? সাংঘাতিক ভালোবাসতো, সাংঘাতিক ভালোবাসতো। আমরা জানতে চাচ্ছি আপনার যে শৈশবকাল, ছোটবেলার যে জীবন, পড়াশোনার যে জীবনটা ছিল, সেই জীবনটা খুব কষ্টের ছিল কিনা? খুব কষ্টের ছিল। কারণ বাবা মা কি অনেক অসহায় বা অসহায় মানে ব্যাপার হচ্ছে, আমরা 4 ভাই ছিলাম। হুম, বড় ভাই উনি মানে পাঠশালায় শিক্ষকতা করতেন আর টিউশনি করতেন। মেজো ভাই ছিলেন ইন্ডিয়াতে চলে যেয়ে উনি দারোগা হয়েছিলেন, বারাসাত থানার ওসি। আর সেজো আমি। আর ছোট ভাই সে পড়াশোনা করতো সেই সময়। সংসারে তখন অভাব অনটন ছিল। এই অভাব অনটনের ভিতর দিয়ে মানুষ হয়েছি। তবে হ্যাঁ, পড়াশোনায় আমি খুব মনোযোগী ছিলাম। ওই যে মাইকেল মধুসূদন দত্ত, তার জীবনীটা জানবার জন্যে ছাত্র জীবনে আমি খুব পড়াশোনা করতাম, ওনার বিভিন্ন বই। ওনার শেষের কবিতা, সবচেয়ে শেষে লেখা, যে মৃত্যু 3 দিন আগে লেখা এই কবিতাটা, সমাধিলিপি। উনি তখন কলকাতা দাতব্য চিকিৎসালয়ে চিকিৎসাধীন ছিলেন। ওনার হয়েছিল টিবি, যক্ষা, এবং তদানীন্তন সময়ে মানে কথিত ছিল যার হয়েছে যক্ষা তার নেই রক্ষা। অর্থাৎ যক্ষার ওষুধ তখন আবিষ্কার হয়নি। তা কলকাতার এক দাতব্য চিকিৎসালয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মাত্র 49 বছর বয়সে কবির করুণ মৃত্যু। মৃত্যুর 3 দিন আগে কবি এই কবিতাটা লিখেছিলেন, সমাধিলিপি। দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকালে সমাধিস্থলে, জননীর কোলে শিশু লভায় যে মতিবিরাম, বহির্পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন, যশোরে সাগর দাড়ি কপোতাক্ষ তীরে জন্ম, জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ, জননী জাহ্নবী। মধুসূদন দত্ত যখন খ্রিস্টান হয়েছিলেন সে সময় তার নামটা হয়েছিল মাইকেল। এর আগে ছিল মধুসূদন দত্ত। আর খ্রিস্টান হয়ে মাইকেল হলেন। ওই মধুসূদনের সঙ্গে মাইকেল কথাটা জুড়ে দেওয়া হয়েছিল, মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু কবির এই শেষের কবিতায়, সমাধিলিপি কবিতায়, কবি কিন্তু নিজেকে মাইকেল বলে অভিহিত করেনি, শ্রী মধুসূদন। অর্থাৎ উনি মনে প্রাণে কিন্তু খ্রিস্টান ছিলেন না। জীবনে হয়তো কোন সন্ধিক্ষণে হুমজিকালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু মনে প্রাণে খ্রিস্টান ছিলেন না। স্যার, অনেক কথাই শুনলাম, অনেক কবিতাই কিন্তু শুনলাম আপনার কাছ থেকে, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের। আসলে খুবই ভালো লাগছে। এই যে আমরা এই যে অনুষ্ঠানটা সাজিয়েছি আপনার জন্য, অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু আমার এই বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় কিন্তু আপনাকে দেখছেন, এবং অনেকে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় রয়েছেন। তারা বহুদিন পরেই, অনেক দিন পরে কিন্তু আজকে আপনাকে দেখতে পাচ্ছেন। অনেকের সঙ্গে কিন্তু আমরা যোগাযোগ হয় না, অনেকের কথা কিন্তু আপনারও মনে নেই। অনেকে দেখা যাচ্ছে যে সেই ছাত্রদেরও আপনার কথা মনে নেই, কিন্তু এই ভিডিওটা দেখেই মনে পড়বে, আপনার কথা কিন্তু মনে পড়ে গেছে। তো এই যে অনুষ্ঠানটা আমরা সাজিয়েছি, আপনার কেমন লাগতেছে? অত্যন্ত সুন্দর। মানে এই যে মহতি উদ্যোগ নিয়েছো, আমি সাধুবাদ জানাই। এইরকম দেশে যেসব রিটায়ার্ড টিচার আছে তারা মানুষের ফ্রন্টে আসতে পারবে, তাদের বক্তব্য এই জামানা দেখতে পাবে, এটা মহতি উদ্দেশ্য। তবে আর একটা কথা বলি, আমার বাবা বৈদ্যনাথ রায়, উনি ছিলেন সাগরদাড়ি মাইকেলদের জমিদার স্টেটের নায়েব। ওনারা যখন এখান থেকে চলে যান, ওদের এন্টায়ার প্রপার্টির পাওয়ার অফ অ্যাটর্নি আমার বাবা হয়েছিলেন। সেসব সম্পত্তিগুলো আস্তে আস্তে স্কুলকে উনি রেকর্ড করে দিয়েছিলেন। তারপরে আমাদের ব্যক্তিগত কিছু সম্পত্তি সাগরদাড়িতে ছিল, তাও বাবা স্কুলের নামে রেকর্ড করে দিয়েছিলেন, যার সুবাদে বাবা ছিলেন ফাউন্ডার অফ স্কুল, এবং আজীবন উনি ফাউন্ডার ক্যাটাগরির মেম্বার ছিলেন। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে
ওই ক্যাটাগরিটা অ্যাবলিশ হয়ে গেছে। ধন্যবাদ স্যার। স্যার আমরা কিছু প্রশ্ন করব আপনাকে। আপনার প্রিয় খাবার কি সেটা একটু জানতে চাচ্ছি। প্রিয় খাবার? দুগ্ধজাত দ্রব্য, এগুলো আমার প্রিয়। আপনার প্রিয় শিক্ষক কে ছিলেন? আমার প্রিয় শিক্ষক ছিলেন নূর আলী সাহেব একজন, উনি আদর্শ শিক্ষক ছিলেন, উনি অল সাবজেক্টে স্কয়ার ছিলেন। শান্তিবাবু, সার শান্তিবাবু, প্রণব বাবুর বাবা, উনিও আমার খুব প্রিয় শিক্ষক ছিলেন। ওনাকে আমি খুব শ্রদ্ধা করতাম, ওনার টিচিংটা আমার অত্যন্ত ভালো লাগতো এবং অতি সহজেই আমি গ্রহণ করতে পারতাম। আপনার স্কুল জীবনে, পড়াশোনার জীবনে অনেক বন্ধু এবং অনেক বান্ধবীর সঙ্গে আপনার মেলামেশা হয়েছে বা পরিচিত হয়েছেন, তো তাদের ভিতর থেকে সবথেকে প্রিয় বন্ধু অথবা বান্ধবীর নামটা যদি আমাদেরকে বলতেন। এখন ব্যাপার হচ্ছে, ওই যে নেপাল চন্দ্র হালদার, উনি আমার ক্লাস ফ্রেন্ড ছিল। তার বাসাটা কোথায়? ওই সাগরদাড়িতে। এখন নেপাল চন্দ্র হালদার ছিল ওরা মালো, মৎস্যজীবী। ও আমাদের ক্লাসে ফার্স্ট হতো, আবার কোনো কোনো সময় সেকেন্ড হতো। তো স্যার আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা এখন বিদায় নেব। তো বিদায় নেওয়ার আগে যে সকল ছাত্র এবং ছাত্র বা যারাই এই ভিডিওটা এখন দেখছেন, বিশেষ করে আপনার ছাত্রছাত্রীরা কিন্তু বেশি দেখছেন, কারণ ওদের আপনাকে দেখে আজ অনেক দিনের কথা কিন্তু মনে পড়বে, অনেক দিনের ভালোবাসার স্মৃতির কথা কিন্তু মনে পড়বে এই ভিডিওটা দেখে। তো সেই সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন। আমার ছাত্র ছিল ডক্টর জগবন্ধু দাস, খুব প্রিয় ছাত্র। আমি যখন রাজশাহীতে ট্রেনিংয়ে ছিলাম বিপিএড, ও তখন মেডিকেল পড়তো ওই রাজশাহী মেডিকেলে। তা আমার 300 মার্কের অ্যানাটমি ছিল, 200 মার্কের ফিজিওলজি ছিল, এইগুলো আমি বুঝতে পারতাম না। তো শুক্রবারে চলে যেতাম জগবন্ধুর সেই হোস্টেলে, যেই বলতাম যে জগবন্ধু, আমি এখন তোমার ছাত্র, একসময় আমি তোমার শিক্ষক ছিলাম, আর আজ কিন্তু তোমার ছাত্র, আমাকে অ্যানাটমি শেখাতে হবে, আমাকে ফিজিওলজি শেখাতে হবে। ও খুব আনন্দের সঙ্গে ওই বাক্স খুলে একটা স্কেলিটন, মানুষের কঙ্কাল বের করতো, বের করে সামনে একটা চেয়ারের উপরে বসিয়ে রাখতো। তারপর হাড় বিদ্যা, মানুষের দেহে যে 206খানা হাড় আছে, সেই 206খানা হাড়ের নাম, তার প্লেস, ফিজিওলজি পেশিবিদ্যা, এসব আমি জগবন্ধুর কাছে শিখেছি। আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি আমি তার শিক্ষক ছিলাম। পরবর্তীকালে তার কাছ থেকে আমি অনেক শিখেছি। তা বাদে ডক্টর মধুসূদন সাহা, তারপর রামকৃষ্ণ দাস, আমার গ্রামের ছেলে রামকৃষ্ণ দাস ম্যাট্রিক পরীক্ষায় স্ট্যান্ড করেছিল এবং ও ইংলিশে ফার্স্ট হয়েছিল, এটা আমাদের অত্যন্ত গর্বের। আমি সবার শুভকামনা করি, সবাই ভালো থাকুক, সবাই আদর্শ স্থান নিয়ে থাকুক। জয়দেব নন্দী একজন ভালো পলিটিশিয়ান, যে প্রধানমন্ত্রীর পিছনে পিছনে বিভিন্ন দেশে ঘোরে, ভালো রাজনীতিবিদ। এসব ছাত্র, আমার ছাত্র ছিল আলতাফ, মৎস্য মন্ত্রণালয়ের সে হেড ক্লার্ক ছিল, মনে পড়ে ওদের কথা। এই ছাত্রছাত্রী যাদের পদে পাই, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ওদেরকে বুকে জড়াই ধরি, নিজের সন্তানের মতন ভালোবাসি। জীবনে আর কদিন বাঁচবো, যতদিন বাঁচবো ওদের কথা আমার মনে থাকবে। যাই হোক স্যার, আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমরা বিদায় নেব। আপনার কাছ থেকে অনেক কথা আজকে শুনলাম, অনেক স্মৃতি বিজড়িত কথা কিন্তু আমরা শুনলাম, যা শুনে আমাদেরও ভালো লাগবে এবং আপনার সকল ছাত্রছাত্রী সবারই কিন্তু আজকে মনটা সতেজ বা আশাপ্রফুল্লিত হবে কথাগুলো শুনে। ঠিক আছে। তো স্যার আপনি ঠিক আছে, সুস্থ থাকবেন। স্যার আপনার শরীরের অবস্থা এখন কেমন আছে সত্যি করে বলুন। আমার হার্ট অ্যাটাক করেছিল 2013 সালে, হার্ট অ্যাটাক করেছিল। আমি খুলনার ওই যে গাজী মেডিকেলে ভর্তি হয়েছিলাম। আইসিইউতে 10 দিন ছিলাম। 10 দিনে আমার প্রচুর পয়সা ব্যয় হয়ে গেছিলো। ওখান থেকে কিছুটা সুস্থ হওয়ার পর আমি ভেলোরে চলে গেছিলাম।
ভেলোর আমাকে পরীক্ষা নিরীক্ষা করে বললো বাংলাদেশের রিপোর্ট পাচ্ছি আপনার হার্ট অ্যাটাক করেছিল, কিন্তু এখন দেখছি আপনি মোটামুটি ভালো আছেন, তা বাকি জীবনটা আপনার ওষুধের উপরে থাকতে হবে। এখন ওষুধ চালাই যাচ্ছে? হ্যাঁ, এখন মোটামুটি ভালো আছেন আগের থেকে? মোটামুটি মানে যতদিন বাঁচবো ততদিন আমার ওষুধ খেয়ে যেতে হবে। তো ইন্ডিয়া থেকে ওষুধ নিয়ে আসি, পাসপোর্ট ভিসা এই করে 1 বছরের ওষুধ একবারে নিয়ে আসি, সেইভাবে ওষুধ খেয়ে যাই। কিন্তু আমাদের তো বেসরকারি স্কুল, আমাদের সেই চাকরি শেষ হওয়া মানে আমাদের সব কিছু ফুরিয়ে যাওয়া, এই ওষুধপত্র কেনাকাটি। এখন এই যে অবসর সময়টা মানে কিভাবে পার করতেছেন? অবসর সময়টাই বাজারের দিকে আসি, বিভিন্ন বন্ধু বান্ধবের সঙ্গে বসি, একটু গল্প গুজব করি। আমাদের এই মন্টুবাবু ছিলেন একজন প্রখ্যাত ভালো লোক, আর কেশবপুরে অসিত মোদক উনি ছিলেন কেশবপুর কলেজের একজন নামকরা প্রফেসর। উনি আমার অন্তরঙ্গ বন্ধু, ওনার সঙ্গে আমি অন্তরঙ্গভাবে মিশি। ওনার ফ্যামিলির সবাই আমাকে অত্যন্ত ভালোবাসে। আপনার যে ছেলে মেয়ে, তারা ছেলে মেয়ে কয়জন আপনার? আমার 2 ছেলে মেয়ে রে না। 2 ছেলে, তারা তাদের কি অবস্থা? ওই বড় ছেলেটা সাগরদাড়ি স্কুলের গেটে ওর একটা দোকান আছে, ফটোকপি মেশিন, লেমিনেশন মেশিন, ফ্ল্যাক্সি লোড, স্কুলের খাতা কলম কাগজ এই নিয়ে দোকানটা চালায়। খুব গরিবানা মতে ওর দিনটা চলে। ছোটো ছেলেটা আনসার বিটিপি একটা চাকরি করে, বর্তমান ওর ডুমুরিয়ায় পোস্টিং। ছোটো বৌমা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, কমিউনিটি ক্লিনিকের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। মোটামুটি সবাই ভালো আছে? মোটামুটি ওরা অফিসে চলে যায়, বাসায় থাকি। আপনার স্ত্রী কি এখনো বেঁচে আছেন? স্ত্রী বেঁচে আছে এই আর কি। তো স্যার আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আমরা দোয়া করি আপনার জন্য, আপনি যেন আমাদের মাঝে আরও অনেক দিন বেঁচে থাকেন, এবং আপনিও আমাদের জন্য দোয়া করবেন, আপনার সকল ছাত্রছাত্রী সবার জন্য দোয়া করবেন। সবার জন্যে আমার দোয়াটা চিরকালের। আমি আমৃত্যু ওদের মঙ্গল কামনা করব, কল্যাণ কামনা করব। ওরাই আমার সব কিছু। যখন ওরা রেসপেক্ট করে তখন বলি আমার কিছু নেই, তোদের এই রেসপেক্টটুকু হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স, এছাড়া আমার আর কিছু নেই। তো স্যার আপনি ভালো থাকবেন, ঠিক আছে, এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ উজ্জ্বল। নমস্কার স্যার। হ্যাঁ, তুমি দীর্ঘজীবী হও। হ্যাঁ, মাঝে মাঝে দেখা করো, তোমার দেখা পেলে খুব ভালো লাগবে।